আয়নাঘরের আলামত যারা নষ্ট করেছে তাদেরকে বিন্দু পরিমাণেও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরো বলেছেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তাকেও নাকি শেখ হাসিনা সরকার প্রথমে আয়নাঘরে বন্দি করে রেখেছিল, পরবর্তীতে সময় সুযোগ বুঝে তাকে ভারতে পাচার করে দেয়া হয়েছে বা ভারতে ছেড়ে দিয়ে আসা হয়েছে। তো আমার প্রশ্ন হলো, আয়নাঘরের আলামত কি কেউ নষ্ট করেছিল, নাকি উল্টো আয়নাঘরের আলামত নতুন করে পয়দা করা হয়েছিল? কোনটা? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 জন বিচারক আজকে সশরীরে আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছে। ভালো কথা। তো সেখানে চিফ প্রসিকিউটর এই হুঁশিয়ারি দিয়েছেন বা বক্তব্য রেখেছেন। আচ্ছা, আয়নাঘরের আলামত কে নষ্ট করেছে? আয়নাঘর যদি সত্যি কোথাও এক্সিস্ট করে থাকে, তো আয়নাঘর টার্মটার উৎপত্তি তো হয়েছে ডক্টর ইউনূসের ক্ষমতার সময়। তো ডক্টর ইউনূস ক্ষমতায়, সেই ডক্টর ইউনূসকে সাপোর্ট দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূসকে সাপোর্ট দিল বিএনপি, জামাত, এনসিপি যারা আছে, মানে আওয়ামী লীগ ব্যতীত সবাই। তাহলে মানে কাকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আয়নাঘরের আলামত নষ্ট করেছে? সেনাবাহিনী নষ্ট করেছে, ডিজিএফআই নষ্ট করেছে, না র্যাব নষ্ট করেছে? তো যারাই নষ্ট করে সেটা তো আপনাদের নখদর্পণেই ছিল। তো আয়নাঘরের আলামত কি নষ্ট করা হয়েছে না নতুন করে পয়দা করা হয়েছে, এটি বুঝতে হলে আমাদেরকে একটু পূর্বে ফিরে যেতে হবে। আয়নাঘরের এই শব্দটার, এই টার্মটার উৎপত্তি হলো কখন থেকে? 2024-এর আন্দোলন বা অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারা পালিয়ে গেল সোজা হিসাব। এরপরেই জামাতের 2 জন নেতা আজমি এবং আরমান, এরা গামছা টামছা নিয়ে এসে দোকান খুলে বসলো। বছরের পর বছর গামছা দিয়ে তারা অজুর পানি মুছেছে, কয়েক সমুদ্র পানি মুছে ফেলেছে, কিন্তু গামছা নতুন, গামছার ভাঁজও ভাঙেনি। এক আধ্যাত্মিক পাওয়ার হতে পারে, তাদের আধ্যাত্মিক পাওয়ার থাকতে পারে। তো তখন প্রশ্ন আসলো যে আপনারা এতদিন পর কোথা থেকে উদয় হলেন, কোথায় ছিলেন আপনারা? তারা বলল তারা আয়নাঘরে ছিল। আয়নাঘর মানে কি? আয়নাঘর হলো অন কাইন্ড অফ টর্চার সেল। আওয়ামী লীগ সরকার তার নিজস্ব সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাবের দ্বারা এই ধরনের টর্চার সেল গোপনে বানিয়ে রেখেছে, তার মধ্যে তাদেরকে বছরের পর বছর টর্চার করেছে। এই হলো আয়নাঘরের উৎপত্তি, শুরু হলো। তো যেহেতু গায়েবী ভাবে তাদের আধ্যাত্মিক পাওয়ার টাওয়ার আছে, তারা গামছার ভাঁজ পর্যন্ত খুলে না, সমুদ্র পানি মুছে ফেলে তা দিয়ে, তাহলে আয়নাঘরের উৎপত্তি যেহেতু তাদের মুখ থেকে এসেছে, তো আয়নাঘরের এক্সিস্ট দেখাতে হবে না, আয়নাঘরের অস্তিত্ব তো দেখাতে হবে। তো আমরা দেশবাসী উন্মুখ হয়ে রইলাম যে আয়নাঘরটা কেমন আমরা একটু দেখব। তো আয়নাঘরের কোনো এক্সিস্ট রূপ আমরা দেখতে পাচ্ছি না। ডক্টর ইউনূস সরকারের 1 দিন যায়, 2 দিন যায়, 6 মাস যায়, 1 বছর যায়, কোনো খবর নেই। তবে যেহেতু এটাকে প্রতিষ্ঠা করতে হবে তাদের, তাই বিভিন্ন সময়ে আয়নাঘরের বিভিন্ন রূপ সামনে নিয়ে আসা হলো। বলা হলো 64 ডিস্ট্রিক্টই নাকি আয়নাঘর আছে। এক সময় বলা হয়েছিল যে গোপনে এই টর্চার সেল 64 ডিস্ট্রিক্টই আছে। কোথায়? কোনো খবর নেই। এরপরে আয়নাঘর কোথায় পাওয়া গেল? আয়নাঘর পাওয়া গেল ধানমন্ডি 32-এর নিচে 2টো বেসমেন্টে নাকি আয়নাঘর। সেখানে বছরের পর বছরের পুরাতন মানুষের দেহ, এরপরে কঙ্কাল, মাথার খুলি, হাড্ডি, এগুলো নাকি পাওয়া যাচ্ছে। এই ধরনের তথ্য একের পর এক সামনে আসা শুরু করলো। তো এরপরে ডক্টর ইউনূসের সরকারই সেটার দায়িত্ব নিল, কমিটি গঠন করলো, তদন্ত কমিটি, তারা রিপোর্ট দিল যে না, ধানমন্ডি 32-এর বেসমেন্টে এই ধরনের কিছুই পাওয়া যায়নি। তার মানে তারা হাজারো চেষ্টা করেছে, কিন্তু একটা দীর্ঘ সময় নিয়েও আয়নাঘরের কোনো বাস্তব রূপ তারা তখন দেখাতে পারেনি। শুধু একের পর এক দাবি আর একের পর এক অভিযোগই ছিল, আর কিছু না। এরপরে দীর্ঘ একটা সময় পার করার পর আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সাংবাদিক এনে ডক্টর ইউনূস, ওয়াকার সাহেব, তারা মিলে একটা আয়নাঘরের পর্দা উঠিয়েছে, মোড়ক উন্মোচন করেছে। আমি এটাকে পর্দা উঠানোই বলবো,
কারণ এই পর্দার নিচে আমরা যে আয়নাঘরটা তখন দেখলাম, সেই আয়নাঘর নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন। আয়নাঘরে আমরা দেখলাম যে আয়নাঘর ভাঙাচোরা, নতুন ভেঙেছে, নতুন সেখানে কাজ করা হয়েছে, নতুন আস্তর করা হয়েছে, অ্যাডজাস্ট ফ্যান খুলে নেওয়া হয়েছে, নতুন গ্রিল কোথাও খোলা হয়েছে, কোথাও লাগানো হয়েছে। ওয়ালে বিভিন্ন ধরনের নাকি কিছু লেখা ছিল, সেই লেখা মুছে ফেলা হয়েছে। বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজ আমরা সেখানে দেখেছি। মানে ডক্টর ইউনূস সাহেব তো সংস্কারের জন্য এসেছিল, তো তার সংস্কারের প্রথম ধাপটাই ছিল এই যে আয়নাঘর নামে যে জিনিসটার পর্দা উন্মোচন করেছে, সেটার মধ্যে বহুরূপ সংস্কার আমরা তখন দেখেছি। তো এই সংস্কারগুলো কোথা থেকে আসলো, কারা করেছে, কিভাবে হয়েছে, এরপরে সেখানেও নাটকীয়তা কম হয়নি। আমরা দেখেছি সেখানে একটা মেটাল মুভিং চেয়ারকে নিয়ে এসে বলছে যে এটা নাকি ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার। মানে পৃথিবীতে এমন কোনো হিস্ট্রি আছে কিনা জানা নেই যে মেটাল বডির চেয়ারে বসিয়ে কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়। যাই হোক, এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে, নিয়ে এসেছে এমন এক চেয়ার। এ ধরনের অনেক নাটকীয় ঘটনা। তো সেখানে একের পর এক ভুক্তভোগীরা গিয়ে বলতেছে, তারা বর্ণনা দিতেছে যে আমাদেরকে ছোট ঘরের ভিতরে রাখা হয়েছিল, আমরা পা সোজা করে ঘুমাতে পারতাম না, এত ছোট ঘর। তাহলে ঘর এখন এত বড় হয়ে গেল কি করে? তখন দেখাইতো যে এটা একটা পার্টিশন ছিল 2 রুমের মাঝখানে, পার্টিশনটা ভেঙে ফেলা হয়েছে। কারা ভেঙেছে? পার্টিশনটা ভেঙেছে কারা? ওর ভিতরে কারা ছিল? ওখানে অ্যাডজাস্ট ফ্যান কোথা থেকে আসলো? নতুন করে লাগানো হয়েছে। এখানে গ্রিলে কি হয়েছে? গ্রিল ভেঙে ফেলা হয়েছে। এখানে কি যেন লেখা ছিল, বলা হচ্ছে বছরের পর বছর মানুষ তার মনের কথা, তার কষ্ট, তার স্মৃতি বিধায়ক কিছু বা সরকারকে ইঙ্গিত করে কিছু, নেক্সট জেনারেশনকে ইঙ্গিত করে কিছু, অনেক কিছু নাকি লেখা ছিল, অনেকের ফোন নাম্বার লেখা ছিল, সবকিছুই নাকি মুছে ফেলা হয়েছে। তো এই যে দৃশ্যগুলো, তাতে দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয়? আমরা আয়নাঘরের নামে যা কিছু দেখলাম, তাতে আয়নাঘরের এই যে বলা হচ্ছে আলামত নষ্ট করা হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় যে আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছিল, নাকি আসলে ওই জায়গাটায় আয়নাঘরের নামে আলামত পয়দা করা হয়েছিল, নতুন করে সৃষ্টি করা হয়েছিল? কোনটা? এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে। একটা সময় গেল, আয়নাঘরের বিষয়টা মোটামুটি একটা মানে ধামাচাপা পড়লো। হঠাৎ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে ওই আজমি সাহেব তিনি বললেন যে শেষের দিকে নাকি তাকে এসির মধ্যে রাখা হয়েছিল আয়নাঘরে। কি অবস্থা বলুন তো একবার? আয়নাঘরেও নাকি এসি থাকে। আয়নাঘরকে বলা হচ্ছে টর্চার সেল, সেখানে নাকি টর্চার করার জন্য নেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে সেখানে এসিও আছে। আচ্ছা, এই যে যেই আয়নাঘরের পর্দা উন্মোচন করা হয়েছিল, মোড়ক উন্মোচন করা হয়েছিল, তো সেই আয়নাঘরের কোন জায়গায় এসি ফিট করা ছিল? কোন জায়গায় এসির দৃশ্যটা আমরা দেখেছি? কোথাও ছিল? ছিল না। তো তাকে আওয়ামী লীগ সরকার এভাবে এসি ফিট করে কেন রাখলো? তাকে নাকি বাঁচিয়ে রাখার জন্য রেখেছে। তো আওয়ামী লীগ সরকারের জন্য তাকে বাঁচিয়ে রাখা খুব জরুরি ছিল। আর এখন নতুন করে বলা হচ্ছে যে সালাউদ্দিন সাহেবকেও নাকি প্রথমে আয়নাঘরে রেখে পরে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। তো সালাউদ্দিন সাহেবও কিন্তু বলেছে যে তিনি ভারতে থেকে তারেক রহমানের সাথে যোগাযোগ করেই কিন্তু এই 24-এর আন্দোলন বা অভ্যুত্থান ঘটিয়েছে। তার মানে তিনি ভারতে ছিলেন, সেটা সালাউদ্দিন সাহেব নিজে মুখেও স্বীকার করেছেন। তো শেখ হাসিনা এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আয়নাঘরে নিয়েছিলেন কেন? বা এই আজমি সাহেবকে আয়নাঘরে নিয়েছিলেন কেন? বা আয়নাঘরে আর কাউকে কি নেয়নি? এদের দুজন কি নেওয়া হয়েছিল? অনেকেই তো দাবি করেছে তাদেরকে আয়নাঘরে নেওয়া হয়েছে। তো কাউকেই শেখ হাসিনার বাঁচানোর উদ্দেশ্য ছিল না। এই দুইজনকে বাঁচানোর শেখ হাসিনার খুব উদ্দেশ্য ছিল, যার কারণে একজনকে এসির মধ্যে রাখা হয়েছে, আর একজনকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দুজনকে যদি বাঁচিয়ে রাখারই দরকার হয়, তাহলে আয়নাঘরে নিয়েছিল কেন? আয়নাঘরে যদি নিয়ে থাকে, সেটা তো শেখ হাসিনা সরকারের জন্য হুমকি ছিল, ঝুঁকি ছিল, রিস্কি ছিল, থ্রেট ছিল, যার কারণে নিয়েছে। তো যেই জিনিস সরকারের জন্য থ্রেট, যেই জিনিস সরকারের জন্য হুমকি, রিস্কি, ঝুঁকিপূর্ণ, সেই জিনিসকে আবার এসি দিয়ে সরকার বাঁচিয়ে রাখে, সেই জিনিসকে আবার ভারতে পাঠিয়ে দিয়ে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে আসে, যাতে করে তারা
ভারতে গিয়ে এরপরে লন্ডনে ওভার ফোনে যোগাযোগ করে একটা অভ্যুত্থানের মতো ঘটনা ঘটাতে পারে? এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য আসলে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, দর্শক শ্রোতা আপনারাই মতামত দিবেন যে আয়নাঘর নামে যা কিছু আমরা দেখেছি, যত নাটকীয় ঘটনা রটানো হয়েছে, যত গুজব ছড়ানো হয়েছে, আর বাস্তবে আয়নাঘরের যা আমরা দেখেছি, সবকিছু মিলে আপনাদের কাছে কি মনে হয়? আয়নাঘর নামে আসলে কিছু ছিল, আর সেটার আলামতি নষ্ট করার কথা বলছে চিফ প্রসিকিউটর, নাকি টোটাল আয়নাঘরের বিষয়টাকে নতুন করে পয়দা করা হয়েছে, নতুন করে সৃষ্টি করে সামনে নিয়ে আসা হয়েছে? দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।